করবেন, পথ ভুলে গেছি। রাতও হয়ে এলো। এক রাতের আশ্রয় দিতে পারবেন? আমার কাছে সামান্য যা আছে ভাগ করে নেব দুজনে। কে তুমি? গ্রামে তো কোনোদিন তোমাকে দেখিনি। আমি পাশের জেলার ব্যবসায়ী কানাইলাল। এই দিকের এই নতুন পথ দিয়ে পণ্য নিয়ে যাচ্ছিলাম। তার নতুন রাস্তা পথ ভুলে গিয়েছিলাম, তাই ভরসা করে সাহায্য চাইতে এলাম আপনার কাছে। আপনাদের গ্রামটা বড় শান্ত, এখানে কোনো উৎপাত উপদ্রব নেই মনে হচ্ছে। নেই তো, আমাদের এখানে জাত সাবের আশীর্বাদ আছে, সেই আমাদের রক্ষা করে আজকে বহুকাল ধরে। জাত সাব? কি বলেন? ছোটবেলায় গল্পের নাম শুনেছি, কিন্তু কখনো দেখিনি। এমন আশ্চর্য জিনিস সত্যি আছে? তা বড় শুনতে ইচ্ছে করে কাকু সেই সম্বন্ধে। হ্যাঁ বলি, শোনো। সেই সাপ বলতে পারো আমাদেরই একজন। পাহাড়ের গুহার ভেতর থাকে, বড় ভয়ানক দেখতে, কিন্তু কাউকেই কামড়ায় না, বরং বিপদে রক্ষা করে আমাদের গ্রামকে। বাহ, বড় অদ্ভুত কথা কাকু। বড় যেতে মন করে সেখানে। ইচ্ছে করে জীবনে একবার অন্তত সেই অদ্ভুত দৃশ্য দেখে চোখ ধন্য করি। ওই দেখো বাবা, ওখানেই থাকে আমাদের রক্ষাকর্তা। দেখবি, কিন্তু খুব কাছে যাবি না, আর খুব সাবধানে, যেন উনি কোনো রকম বিরক্ত না হন। আহা বাবা! শালা বুড়ো ভাম, তোর সাপের প্রয়োজন ছিল আর আমার ছিল তোর ধন দৌলতের। এবার তুই এখানে ভূত হয়ে তোর সাপের গল্প শোনা লোককে। আমি চললাম। যা চেয়েছিলাম তাই পেয়েছি। উফ, এত সুন্দর ভাবতেই পারিনি। এটাই আমার ভাগ্য বদলে দেবে। উফ, শেষ পর্যন্ত এনে ফেললাম। এই সাপটা বেচলে গ্রাম শহর সব কেনা হয়ে যাবে। শয়তান চোর, তুই হত্যাকারী। তুই নির্দোষের রক্ত মাটিতে ফেলেছিস, তোর শাস্তি হবে। না না না, মানে আমি শুধু, আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও। তোকে বিশ্বাস করে সে নিজের ঘরে ঠাঁই দিল, তোকে আমার জায়গায় নিয়ে এলো, আর তুই সেই স্থানকে কলুষিত করলি। তবে তুই সেই স্থানেই থেকেই যাবি, আর এটাই তোর লোভের শাস্তি চিরকালের জন্য। ও বাবা গো, মরে গেলাম গো। ওরে বাবা, এই যে সাপের কামড়! দেখো, গলায় দাঁতের দাগ আছে, কিন্তু উঠানে এত বড় সাপ এলো কোত্থেকে? আরে, কাল রাতে ভয়ানক আলো দেখেছি এদিক থেকে, আর একটা গর্জনের মতো শব্দও শুনেছি। এটা সাধারণ সাপের কাজ নয়। এটা জাত সাপের ক্রোধ। কানাই নিশ্চয়ই কোনো পাপ কাজ করেছে। ওর বাবা ঠাকুরদার সময়ও এমন কথা শুনেছি, যে অপকর্ম করে জাত সাপের অভিশাপে সে পাথর হয়ে যায়। বাবা, বাবা ওঠো, তোমার কি হয়েছে বাবা? ওঠো। থাম, শান্ত হ বাবা, তোমার বাবা মরে গেছে। সব অভিশাপ সব হয়েছে ওই জাত সাপের ক্রোধ আর পাপের ফলে। এ অনাথ ছেলেটির এখন কি হবে? ও তো আর কেউ রইল না। বাবা, আজ বাজারে ভালো পেয়ারা পেয়েছি, খাবেন? বাহ, ভালো তো, রেখে দাও বৌমা। উফ দিদি, সাবধানে, এক্ষুনি পড়ে যেতাম তো। ও, দেখিনি। তুই এমন ভাবে এক জায়গায় বসে আছিস, সামনে নজর রাখতে হয় তো। কি হচ্ছে তোমাদের? রোজ ঝগড়া না করে কি তোমাদের পেটের ভাত হজম হয় না? একটু শান্তিতে বসতে দেবে না দেখছি। বাবা, আপনি রাগ করবেন না, আমি আপনার চা নিয়ে আসছি। হ্যাঁ, আপনার আর কাজ কি? বড় বৌদির কথা শুনেই চলুন সারাদিন। ওর আদেশই তো মনে হয় এই বাড়ির শেষ কথা। আমরা তো সবাই বানের জলে ভেসে এসেছি।
বিনা, কি ধরনের কথাবার্তা তোমার? আরতি এই পুরো সংসারটা সামলে রাখে, সে কথা ভুলে যেও না। থাক, আর আমাকে বোঝাতে হবে না। ও ঘর সামলায় নাকি নিজের পকেট ভরে? গতকাল বাজারে গিয়ে বাজার করার পয়সা বাঁচিয়ে নতুন শাড়ি কিনে আনলো, আমাদের কাউকে জানতেও দিল না। থামো, সবাই থামো। আমার মাথা ধরেছে, প্রতিদিন এই কলহ আর ভালো লাগে না। বাড়িতে একটুও শান্তি নেই। দিদি, এত কাজ একলা করছো, আমাকে ডাকলে না? এ তো কিছুই না, শেষ হয়ে গেছে প্রায়। তুমি বরং ঘরে গিয়ে একটু বিশ্রাম নাও। বিশ্রাম আবার কিসের? দাও তোমাকে একটু সাহায্য করি। আমরা তো সকলে মিলেই সংসার করি, বাবা বলে, তাই না? কিন্তু কখনো কখনো মনে হয় দিদি তোমার উপরে অনেক চাপ পড়ে যায়। বাবাও তো সব বিষয়ে তোমার উপরেই নির্ভর করেন। ওনার সেবা করা আমাদেরই তো কর্তব্য। কর্তব্য ঠিক আছে, কিন্তু শুনলাম কাল রূপা নাকি শ্বশুর মশাইয়ের সঙ্গে আলাদা করে কথা বলছিল, ওই যে ওর সিন্ধুকের চাবি নিয়ে। তোমাকেও কিছু বলেনি? চাবি? কই না তো। তাছাড়া রূপা তো এমন নয়। তুমি আর কত মানুষকে চেনো গো দিদি, মানুষ বদলে যায়, বুঝেছো? ছোট বউ শ্বশুরের এত কাছে কাছে থাকে, সারাক্ষণ সেবা যত্ন করে, কে জানে কি আছে তার মনে। আমি দেখেছি ও বাবার কাগজপত্রও ঘাঁটাঘাঁটি করে। তুমি খুব সরল, বিশ্বাস করো সবাইকে, তাই বুঝতে পারো না, কিন্তু সাবধান হওয়া ভালো। না, রূপা তো ওরকম করতে পারে না। আমারও বিশ্বাস হয়নি প্রথমে, কিন্তু তোমার ভালোর জন্যই বললাম গো। তুমি তো এই ঘরের মাথা, ঘরে যদি কিছু হয় সবাই তোমাকেই দোষ দেবে। আমি তো শুধু সতর্ক করলাম মাত্র। আমার গলা শুকিয়ে যাচ্ছে। বাবা, কি হয়েছে আপনার? আমার গলায় খুব কষ্ট হচ্ছে বৌমা। মাগো, কি বাবা? বাবা, আপনার কথা বলতে কষ্ট হচ্ছে? আপনার গলায় এরকম চাকা চাকা দাগ হলো কি করে? ঘরে তো কিছুই দেখতে পাচ্ছি না। আপনার কি খুব কষ্ট হচ্ছে? ওরে বাবা! দিদি, আরতি দিদি, তাড়াতাড়ি এসো, বাবার খুব অসুখ। দিদি, আমি দিব্যি করছি, বাবার জিভ একেবারে সাপের মতো হয়ে গিয়েছিল, আর সারা গায়ে কালো কালো গোল গোল ছাকা ছাকা দাগ। এটা কোনো সাধারণ রোগ নয় গো। হ্যাঁ, ডাক্তারবাবু তো কিছু বুঝতে পারলেন না, আর ওষুধেও কোনো উন্নতি নেই, বরং আরো খারাপ হচ্ছে। আচ্ছা, তোমার মনে হয় না, মানে মানে মনে হয় যেন এটা কোনো অভিশাপ? মনে করো, বাবা বহুদিনের পুরনো একটা গল্প বলতেন, যে ওনার বাবা কিভাবে অদ্ভুত রহস্যজনকভাবে মারা গিয়েছিল সাপের কামড়ে। চুপ, কি বলছো কি? কেউ শুনতে পেলে? হয়তো তুমি ঠিকই বলেছ, এটা কোনো রোগ নয়, এ অন্য কিছু। আমাদের বাইরে সাহায্য নিতে হবে, সাধারণ ডাক্তার দিয়ে হবে না। বাইরে? কিন্তু কাকে? আমার মনে পড়ছে, আমার মায়ের গ্রামে একজন তান্ত্রিক ছিলেন, ভবানী মা। লোকেরা বলে তিনি অতি প্রাকৃতিক ব্যাপার বুঝতেন, তিনি হয়তো সাহায্য করতে পারবেন। তান্ত্রিক? কিন্তু তিনি কি এত দূরে আসবেন? আর তাছাড়া বিনা দিদি যদি জানতে পারে? সে জানতে পারবে না, আমরা বাজারে যাওয়ার অজুহাত দেব। বাবাকে আমরা বিনার দায়িত্বেই রেখে যাব, সে কিছু সন্দেহ করবে না। এটাই একমাত্র পথ রূপা, আমাদের বাবাকে যে করেই হোক বাঁচাতে হবে। কখন যাব তাহলে? আজই দুপুরে। তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, খুব সাবধানে, কিন্তু মনে রাখবে কাউকে কিচ্ছু বলা যাবে না। বুঝলাম, কিন্তু তোমাদের শ্বশুরের রোগ চিকিৎসা করার নয়, এটা এক পুরনো পাপের ফল, এক ভয়ানক অভিশাপ। দেখবে তোমরা, এই দেখো। ওটা কি? বহু বছর আগে তোমাদের শ্বশুরের বাবা কানাইলাল লোভের বশে বিষ্ণুপুর গ্রাম থেকে একটা জাত সাপ চুরি করে এনেছিল, আর এক নির্দোষ বৃদ্ধ দয়ারামকে হত্যা করেছিল লোভের বশে। জাত সাপ? দয়ারাম? হ্যাঁ, জাত সাপ ছিল সেই গ্রামের রক্ষক। কানাইলাল বাড়ি ফেরার পর জাত সাপ তার আদি রূপ ধরে তাকে দংশন করে মারে, কিন্তু ক্রোধ থেকেই যায়।
সাপ নিজেই পাথরে পরিণত হয় এবং তোমাদের ওই বাড়িরই নিচে এক গুপ্ত পাতাল ঘরে চিরকালের জন্য বন্দী হয়ে আছে। তাহলে আমাদের বাবার এই অবস্থা? সেই অভিশাপের কারণে পিতার পাপ পুত্রকে স্পর্শ করেছে। সাপের আত্মা এখনো বন্দী, আর তার ক্রোধ তোমার শ্বশুরের দেহে ফুটে বের হচ্ছে। সাপের গায়ের চাকা চাকা দাগ, সাপের মতো জীব, এসবই তারই লক্ষণ। তাহলে আমরা কি করতে পারি মা? কিভাবে এই অভিশাপ ভাঙবো আমরা? পাপের মোচন করতে হবে। সেই পাথরের সাপটিকে খুঁজে বের করে তাকে তার নিজের স্থানে বিষ্ণুপুরে ফিরিয়ে প্রতিষ্ঠা করতে হবে। আর শুধু তখনই সাপের আত্মা শান্তি পাবে, আর তোমার শ্বশুরও মুক্তি পাবে। কিন্তু পাতাল ঘর, আমরা তো কিছুই জানি না সে সম্বন্ধে। তোমাদের বাড়ির উঠানে ঠিক যেখানে কানাইলাল মারা গিয়েছিল সেখানকার মাটি খুঁড়ে সন্ধান করো, সেখানেই প্রবেশের পথ পাবে। কিন্তু সাবধান, সেই জায়গা খুব ভয়ানক। আমরা পারবই মা, সে যে করেই হোক না কেন। দিদি, মা ভবানী ঠিক কোন জায়গার কথা বলেছিলেন? বলেছিল যেখানে কানাইলাল বাবুর মৃত্যু হয়েছিল, উঠানের ঠিক মাঝখানের দিকে। দেখো, বাকি জায়গার মাটি শক্ত, কিন্তু এখানটা একটু নরম মনে হচ্ছে না? হ্যাঁ দিদি, এটাই নিশ্চয়ই সেই দরজা, এটাই। রূপা, চলো একসাথে টান দিই। ওরে বাবা, ওই যে ভিতরে সেই সাপ। ভয় পেও না, ভবানী মা বলেছেন সাপ পাথর হয়ে আছে, আমাদের তাকে নিয়ে আসতেই হবে, তবেই বাবার মুক্তি হবে। এসো এসো সাহস করে। ওই যে দিদি, ওইটাই তো। হ্যাঁ, ভয় পেও না, মা ভবানী বলেছেন এটা এখন পাথর, কিন্তু এর ভিতরে এখনো প্রাণ আছে। ধীরে ধীরে আমাদের তুলে নিতে হবে ওটা। আলোটা ঠিক আমার হাতের ওপর রাখো। আলো দেখলে দিদি, কেমন আলো বেরোচ্ছে? দেখলাম, এটাই প্রমাণ করে যে এটা শুধু পাথর নয়, এতে সেই জীবিত সাপ এখনো বন্দী আছেন। আমার খুব ভয় করছে দিদি, যা করার তোমাকেই করতে হবে। ঠিক আছে, আমাকে সাহায্য করো। খুব সাবধানে একে তুলে আমরা আঁচলের মধ্যে জড়িয়ে নিয়ে বেরিয়ে যাব এখান থেকে। ও দিদি, দেখেছো ঘরটা কেমন কাঁপছে? তাড়াতাড়ি করো, এ আমাদের ছাড়া যায় না। তুলে নাও জলদি। চলো চলো, এখান থেকে বের হয়ে যাই। এই যে, এই পথে তো কোনো বাইরের লোককে দেখা যায় না। তোমরা কে? কোথা থেকে এসেছো? আর তোমাদের হাতেরও ঝুড়িতে কি আছে? আমরা পথিক, থাকার জায়গা খুঁজছি। না, মানে আমরা জাত সাপের জায়গা খুঁজছি। আপনি জানেন সেটা কোথায়? জাত সাপ? তোমরা কে? কেন সেই জায়গা খুঁজছো? বহু বছর আগে সেই সাপ চুরি হয়ে গেছিল, আর দয়ারাম কাকাও খুন হয়ে গেছিল সেই রাতে। তোমাদের সাথে এর কি সম্পর্ক? দেখো তো এই জিনিসটা তুমি চেনো কিনা। এটা তো আমাদের হারানো জাত সাপ, কিন্তু এটা পাথর। তোমরা কোথায় পেলে এটা? সংক্ষেপে বলি, আমাদের শ্বশুর, তিনি সেই চোর কানাইলালের ছেলে। আর আমাদের বাবা কোনো দোষ না করেও তার বাবার পাপের জন্য তিনি এখন ভয়ানক অসুস্থ। এক তান্ত্রিক আমাদের বলেছেন এই সাপকে তার নিজের জায়গায় ফিরিয়ে দিতে, তবেই আমাদের শ্বশুর মশাই সুস্থ হবেন আর এই অভিশাপের শেষ হবে। আমি কালিয়া, দয়ারাম কাকা আমার কাকা ছিলেন। আমি তোমাদের সাহায্য করব, আর সেই সঠিক জায়গাটা জানি যেখানে সাপের গুহা ছিল। আমাকে অনুসরণ করো। তবু ভালো, একটা অন্তত উপায় পেলাম। ঠিক আছে, তোমরা অনেক কষ্ট করেছো, এবার আমার পালা। চলো, গ্রামের লোকেরা জানতে পারার আগে আমরা কাজ শেষ করে ফেলি। ওই দেখতে পাচ্ছ ওখানেই, ওই গুহা আজকে বহু বছর ধরে খালি পড়ে আছে। আজকে অবশেষে আমাদের রক্ষক বাড়ি ফিরবে। এই গাছগাছরা বাটা শুধুমাত্র আমাদের বনের কাছ থেকেই তৈরি সম্ভব, আর এতেই ওই দাগগুলোর জ্বালা কমবে আর সাপের বিষের প্রতিষেধক গড়ে তুলবে। আপনি না আসলে আমরা যে কি করতাম দাদা,
ডাক্তারবাবুরা তো হাত গুটিয়ে ফেলেছিলেন একেবারে। বড় আরাম, ঠান্ডা লাগছে, জ্বালা একটু কমেছে মনে হচ্ছে। কিন্তু মনে রাখবেন, এই রোগের মূল ওষুধ তো আমরা এর মধ্যেই সমাধান করে ফেলেছি। সাপটাকে তার বাড়িতে ফিরিয়ে দিয়েছি। তার মানে আমার বাবার পাপের কথা বলছো? সে আমাকে ক্ষমা করেছে? আপনি ভুলে যাবেন না যে জাত সাপ আমাদের রক্ষক, তিনি শাস্তিদাতা নয়। আপনি নির্দোষ। আপনার বাবা যে পাপ করেছিলেন, আমরা সেখানেই তার প্রায়শ্চিত্ত করেছি। ধীরে ধীরে আপনি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন, কিন্তু এখন আপনাকে বিশ্রাম নিতে হবে, আর এই ওষুধগুলো নিয়মিত লাগাতে হবে। কালিয়া, তুমি এখানেই থাকো। এ বাড়িতে কিছুদিন থেকে আমার বৌমাদের সাহায্য করো। আমি তো এখন কিছুই করতে পারি না বাবা। আপনার আদেশ শিরোধার্য। আমি ততদিন থাকবো যতদিন না আপনি সম্পূর্ণ ভালো হয়ে ওঠেন। কোথায় যাচ্ছ? এ বাড়িতে এমন ভাবে যেখানে সেখানে ঘুরে বেড়াচ্ছ যেন তোমার নিজের বাড়ি। বাবুর জন্য কিছু লতাপাতা সংগ্রহ করছি বৌদি। আর তাছাড়া এই অবস্থায় কিছু শুকনো কাঠকুটো জ্বালিয়ে ওর ঘরটা একটু গরম রাখতে হবে। বৌদি? তুমি কে যে আমাকে বৌদি বলছো? একটা বাইরের অচেনা ছোট লোক এসে আমাদের ঘর সংসার একেবারে নিয়ন্ত্রণ করতে বসেছো নাকি? কি গোপন পরিকল্পনা আছে তোমার? ওই বড় বউ আর ছোট বউকে দিয়ে কি ষড়যন্ত্র করছো? কোনো ষড়যন্ত্র নাই দিদি, আমি তো শুধু সাহায্য করতে এসেছি। সাহায্য? আমি জানি তোমাদের খেলা। আমাকে বোঝাতে এসো না তুমি। তোমরা সবাই মিলে আমাকে সরাতে চাও, তাই তো? আর সেটা করতে পারলেই বাবুর জমি বাড়ির কাগজপত্র তোমাদের হাতে চলে আসবে। এটাই তোমাদের পরিকল্পনা তো? দিদি, আপনি ভুল বুঝছেন, আমি ওসব কিছু জানি না। মিথ্যা কথা। তুমি চলে যাবে এই বাড়ি থেকে আজ রাতের মধ্যেই, না হলে খুব খারাপ হয়ে যাবে কিন্তু। আমাকে তো বাবু থাকতে বলেছেন। দেখো, বেশি বাবু বাবু করো না। যেটা বললাম শোনো, না হলে তোমাকে এর স্বাদ দেখাবো। আর কাউকে বলতে যেও না। আমি বলবো তুমি আমার সাথে ভুলভাল ব্যবহার করতে চেয়েছিলে, তখন দেখি কে তোমাকে বিশ্বাস করে। আমি কাউকে কিছু বলবো না, কিন্তু আপনি যা করছেন তা আপনার জন্য মোটেই ভালো হবে না। ঠিক আছে, আমি এখন যাই। কালিয়াকে তাড়াতেই হবে যে করেই হোক, আর আরতিকে দেখিয়ে দিতে হবে কে এই ঘরের কর্তা। সবকিছু আমার কথা অনুযায়ী চলবে এই বাড়িতে। ওরে বাবা, এটা কি? দুষ্ট লোভী, তুমি সেই চোরের রক্ত নও, কিন্তু তার চেতনা বহন করো। কলহ, ষড়যন্ত্র, হিংসে সবকিছু লুকিয়ে আছে তোমার ভেতরে। না না, আমাকে ছেড়ে দাও। আমি কিছু করিনি। এ ঘর শান্তি চায়, আর তুমি শান্তির শত্রু। তুমি দয়ারামের হত্যাকারীর মতোই আরো একটা দুষ্ট শয়তান। আজকে তোমার শেষ দিন। এটা কি হলো কালিয়া? আমি তো বিশ্বাস করতে পারছি না। সাপের আত্মা এখনো কি মাটির নিচে আটকে আছে? না, তার মুক্তি হয়েছে, কিন্তু সেই শয়তান চোরের মতো যারা শয়তানি করে মানুষের ক্ষতি করবার চেষ্টা করবে অথবা মানুষের মধ্যে হিংসে ছড়াবে, তাদের কাছেই সাপ ভয়ানকভাবে শাস্তি দিতে আসবে। হে সাপ, তুমি বন্ধন ছিন্ন করো এই বাড়ির সঙ্গে। ক্রোধ শান্ত করো। তুমি স্বস্থানে গমন করো। মুক্তি দাও এই বাড়ির লোকজনদের। হয়ে গেছে, জাত সাপের আত্মা অবশেষে মুক্ত। সে তার নিজের বাড়ি ফিরে গেছে। এই ঘরের ওপর থেকে অভিশাপ এখন সম্পূর্ণভাবে মুক্ত। তাহলে কি সব শেষ? হ্যাঁ, কিন্তু এই মৃতদেহ দাহ করতে হবে সূর্যোদয় হওয়ার আগেই। কোনো অন্ত্যেষ্টিক্রিয়া করা যাবে না ছাড়া। আর এর দেহের অবশেষ তোমরা সেই সাপের গুহার সামনে ফেলে দিয়ে এসো, তাহলেই সব ঠিক হবে। আমরা করব মা। আপনি না থাকলে হয়তো আমরা কোনোদিন উদ্ধার পেতাম না।
আপনার আশীর্বাদ নিয়ে আমরা সারা জীবন পথ চলবো। ঠিক আছে, তোমরা ভালো থেকো, আমি এখন যাই।